আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের তড়িৎ রসায়নের স্পেশাল 18 নাম্বার লেকচার নিয়ে। তো আজকে আমাদের স্পেশাল 18 নাম্বার লেকচারে আমরা আলোচনা করব নতুন টপিক, যে টপিকটা আমাদের ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেল। তো এই ফুয়েল সেল থেকে আমাদের বিশেষ করে গহনং প্রশ্ন আসে। আমাদের গহনং প্রশ্নে ফুয়েল সেল থেকে প্রশ্ন হয়। আর আমাদের সবচেয়ে কঠিন যেই টপিক সেটা হচ্ছে ব্যাটারিটা আমরা শুরু করব। এক ক্লাসে ব্যাটারিটা আলোচনা করলে হয়ে যাবে, আজকে ফুয়েল সেল নিয়ে আলোচনা করব। তো একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা লবণ সেতুর একটা মানে স্পেশাল সৃজনশীল আমি বাকি রাখছিলাম, সেই সৃজনশীলটা আমি তোমাদের একটু দেখা দিই, দেন আমরা ফুয়েল সেল নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো গত ক্লাসে টপিকে ছিল লবণ সেতুর এই অঙ্কটা আমাদের একটু বাকি ছিল। এটা বেশিক্ষণ সময় লাগবে না, তোমরা জাস্ট একটু দেখলেই বুঝতে পারবা। ঢাকা বোর্ড 17 সালে আসা প্রশ্ন। এটার মধ্যে আমরা গহনং সলভ করব। গহনঙে বলতেছে কোষটি হতে অধিক সময় ধরে তড়িৎ উৎপাদনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হবে কি, তোমার মতামত দাও। আসলে এটা হচ্ছে একটা কোষ। আমরা জানি কোষ দুই প্রকার, একটা হচ্ছে কি তড়িৎ রাসায়নিক কোষ, আর একটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য কোষ। এখন তোমরা একটু দেখো, এই যে আমাদের কোষটা আছে, এই কোষটা কোনটার মধ্যে পড়ে? এটা কি তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে পড়ে নাকি তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে পড়ে? দেখি কে কে গেস করতে পারো। আমরা কিন্তু এটা পড়ছিলাম বেসিক ক্লাস, যারা ছিল আর কি তারা বলতে পারবা আশা করি। তোমরা কি বলতে পারবা এরকম কিছু? দুইটা নিয়ম ছিল, একটা হচ্ছে লবণ সেতু থাকলে, একটা হচ্ছে গিয়ে তোমার প্লাস মাইনাস, অ্যানোডের ক্যাথোডের প্লাস মাইনাস দেখে বুঝতে হয়। আর যাই হোক, হয়তো বা তোমাদের মনে নাই, আমি একটু মনে করে দিই। এখানে লবণ সেতু আমাদের দেওয়া নাই, এবং অ্যানোড হচ্ছে এটা, ক্যাথোড হচ্ছে এটা। তো অ্যানোডের যে চার্জ প্লাস নাকি মাইনাস দেওয়া নাই, ক্যাথোডের চার্জও কি নাই, প্লাস মাইনাস দেওয়া নাই। এখন কেমনে বুঝবা এটা কি আমাদের তড়িৎ রাসায়নিক কোষ নাকি তড়িৎ বিশ্লেষ্য কোষ? তো এটা মানে আরেকটা ক্লু হচ্ছে যে আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ মূলত একটা বাটির মধ্যে হয়, মানে একটা পাত্রের মধ্যে থাকে, একটা পাত্রের মধ্যেই তড়িৎ বিশ্লেষ্য কোষ হয়। আর একাধিক পাত্র থাকলে, একাধিক বাটি থাকলে সেটা হয় কি তড়িৎ রাসায়নিক কোষ। আমি তোমাদের যে ছবি দেখাই তোমরা ইজিলি বুঝতে পারবা। একটু ওয়েট করো, আমি একটা প্রশ্ন নিচ্ছি, তাহলে ইজিলি বুঝবা। প্রশ্নটা হচ্ছে গিয়ে একটু এটা আমি একটু পে করি। হ্যাঁ দেখো, এইখানে খেয়াল করো, একটা বিষয় খেয়াল করো যে এখানেও একটা পাত্র, এখানেই একটা পাত্র, কিন্তু কথা হচ্ছে গিয়ে এই পাত্রকে কিন্তু আবার দুই ভাগ করা আছে, দুই ভাগ করা, কিন্তু এই পাত্রে কিন্তু দুই ভাগ করা নাই। আমার কথাটা বুঝতেছো কিনা? এই চিত্র একের পাত্রটাও কিন্তু একটাই, আর এই পাত্রকে দুই ভাগ করা, মানে মাঝখানে একটা পর্দা দেওয়া আছে। মনে রাখবা, যেই পাত্রকে এরকম দুই ভাগে ভাগ করা যায় বা দুইটা পাত্র থাকে, সেটাকে বলা হয় তোমার তড়িৎ রাসায়নিক কোষ। আর যেই পাত্রটা শুধুমাত্র একটাই দেখা যায়, এর কোনো ভাগ টাগ নাই, সেটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। এই ব্যাপারটা কি বুঝতে পারছো? এটা আমাকে জানায় তো সবাই। এই কাহিনীটা বুঝতে হবে, এটা টেকনিক। কারণ সবসময় না প্রশ্নটা দেখে বোঝা যায় না, লবণ শুধু একসময় থাকে একসময় থাকে না। যেমন এখানে প্লাস মাইনাস আছে, আমরা জানি অ্যানোড নেগেটিভ ক্যাথোড পজিটিভ হলে তড়িৎ রাসায়নিক কোষ, অ্যানোড পজিটিভ ক্যাথোড নেগেটিভ হলে তড়িৎ বিশ্লেষ্য কোষ। এটা আমরা জানি, এটা পড়ছি, ওই ক্লাসটা আমরা অনেকে ছিলাম না। যাই হোক, আবার আমরা কিন্তু দেখছিলাম যে যেইখানে লবণ সেতু থাকে তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ, আর যেখানে থাকে না তার নাম তড়িৎ বিশ্লেষ্য কোষ। এরকম দেখতেই পাই, লবণ সেতু থাকলে তো সহজে বোঝা যায়। কিন্তু আমরা যে এখন ঢাকা বোর্ড 17-তে প্রশ্নটা পড়তেছি, এটা না আছে লবণ সেতু, না আছে প্লাস মাইনাস চিহ্ন, কিছুই নাই। এটা খুবই চ্যালেঞ্জিং একটা উদ্দীপক ছিল। এখন এই উদ্দীপক থাকলে আমরা কীভাবে সলভ করবো সেই টেকনিকই আমি তোমাদের শেখাচ্ছি। তো এখানে কিন্তু কোনো লবণ সেতু নাই, জাস্ট দুইটা পাত্র। বাম পাশে জিঙ্কের অ্যানোড মানে জিঙ্কের তড়িৎদ্বার, ডান পাশে হচ্ছে ওই ক্যাথোড কপারের তড়িৎদ্বার। মাঝখানে নাই কোনো লবণ সেতু, আবার চিহ্নও নাই। তো এখন টেকনিকটা হচ্ছে যখন দুইটা পাত্র থাকবে বা দুইটা অংশ থাকবে, তখনই হচ্ছে কি তড়িৎ রাসায়নিক কোষ। এবার দেখো আমি যেটা বললাম বুঝতে পারলা কিনা।
জি স্যার। তাহলে এটা আমাদের কি তড়িৎ রাসায়নিক কোষের উত্তর হবে। রুদ্র ক্লিয়ার দেখা যাচ্ছে কি তোমাকে জানাও? রুদ্র স্পষ্ট দেখতে পাচ্ছ? ওকে, জানি একটু কষ্ট হচ্ছে, একটু কষ্ট করো। তাবায় নাদিয়া শাহিদা বুঝতে পারলা কিনা ব্যাপারটা একটু আমাকে জানাও। দুইটা পাত্র থাকলেই তড়িৎ রাসায়নিক কোষ। চলো আমরা শুরু করি। এখন কি বলছে যে আমরা জানি তড়িৎ রাসায়নিক কোষে কি হয়, রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। চলো আমরা দেখি যে এইখানে আসলেই রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে কিনা বা কোনো প্রতিবন্ধকতা আছে কিনা। থ্যাংক ইউ নাদিয়া, বলতেছো, খুব শোনাম। এখন আমরা যাই পরবর্তী স্পেশাল যে উত্তর সেখানে। উদ্দীপকের কোষটি হতে দীর্ঘ সময় ধরে তড়িৎ উৎপাদনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, কেন হবে ব্যাখ্যা করি। উদ্দীপকের কোষটিতে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করে আর কপার ক্যাথোড হিসেবে কাজ করে। জিঙ্ক থেকে দুটি ইলেকট্রন ত্যাগ হয়ে কপার দণ্ডে প্রবেশ করলে কপার ওই ইলেকট্রন দুটি গ্রহণ করে। তো আমরা জানি জিঙ্ক থেকে ইলেকট্রন চলে যায়, কপার ইলেকট্রন গ্রহণ হয়। এটা আমরা জানি যে অ্যানোডের অর্ধকোষ বিক্রিয়া লিখে দিলাম, ক্যাথোডের অর্ধকোষ বিক্রিয়া লিখে দিলাম। এগুলো তোমরা পারো, অর্ধকোষ বিক্রিয়া লিখতে পারো, এটা আমরা জানি, এটা বকবক করলাম না, লিখে দিলাম আর কি। এরপর বলতেছে যে এভাবে অ্যানোড ও ক্যাথোডের মধ্যে ইলেকট্রনের চলাচলের মাধ্যমে কি উৎপন্ন হয়, বিদ্যুৎ উৎপন্ন হয়। কিন্তু এইখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? এখন আমরা সেখানে আসতেছি। আমরা জানি কোন একটি বিশেষ আয়ন একা থাকতে পারে না, অর্থাৎ একটি ধনাত্মক আয়ন একটি ঋণাত্মক আয়নের উপস্থিতি ছাড়া সম্ভব হয় না। এর মানে কি? সাপোজ তোমার টাকা পয়সা লাগবে। এখন তোমার যেহেতু টাকা পয়সা লাগবে, অবশ্যই তুমি কারোর কাছ থেকে টাকা ধার নিবা। এখন কথা হচ্ছে, তোমাকে যদি কেউ ধার না দেয়, তুমি কারোর কাছ থেকে টাকা ধার নিতে পারবা? সাপোজ তুমি আমার কাছে আসছো যে স্যার আমাকে 1000 টাকা ধার দেন। এখন যদি আমি তোমাকে 1000 টাকা ধার না দিই, তুমি কি পাবা 1000 টাকা? বলো। সাপোজ তুমি কারো কাছ থেকে 1000 টাকা পাও না, আমার কাছে আসছো, আমিও তোমাকে দেই নাই, তাহলে কিন্তু তুমি 1000 টাকা প্রয়োজন তোমার। এখন তোমাকে যদি 1000 টাকা দেই, তাহলে তুমি আবার ঋণী, নেগেটিভ চার্জ। তুমি গ্রহণ করছো আর আমি দিছি, আমি পজিটিভ চার্জ। এখন কথা হচ্ছে, তুমি যদি নিতে চাও, অবশ্যই দিতে কাউকে হবে। 1000 টাকা, মনে করো 1000টা ইলেকট্রন। এখন আমি এই 1000 ইলেকট্রন যদি না দেই, তুমি নিতে পারবা না। তো এটাই বলতেছে যে আয়ন মানে কি, হয় পজিটিভ বা নেগেটিভ। এই আয়ন কিন্তু একা থাকতে পারে না। যদি ধনাত্মক আয়ন অবশ্যই হইতে হয়, অবশ্যই একটা নেগেটিভ আয়ন কি হবে, উপস্থিত হইতে হবে। কারণ নেগেটিভ আয়ন ছাড়া পজিটিভ আয়ন উৎপন্ন হয় না, বা পজিটিভ আয়ন ছাড়া নেগেটিভ আয়ন থাকতে পারে না। এটা আর কি বিষয়, যে কেউ যদি তোমাকে না দেয়, তুমি কিন্তু অবশ্যই কখনো টাকা পাবা না। এটা হচ্ছে বিষয়। তো এটাই বললাম আর কি উদাহরণটা। তোমাকে উদাহরণটা বুঝতে পারছো? দিলে হয় দাতা, গ্রহণ করলে হয় কি, মানে ঋণ হয় আর কি। এটাই আর কি বিষয়। তাই অ্যানোড পাত্রে জিঙ্ক 2+ আয়নের সমতুল্য পরিমাণ নেগেটিভ আয়ন কিন্তু অবশ্যই থাকতে হবে। কোথায় থাকবে? আবার পাত্রে থাকবে। সালফেট আয়নটা প্রয়োজন হবে আর কি। অ্যানোডের যে পাত্র আছে না, এই যে দেখো, অ্যানোডের পাত্রে কি থাকে, জিঙ্ক সালফেট থাকে। তো অ্যানোডের দণ্ডে থাকে জিঙ্ক আর সালফেট থাকে কোথায়, এই পানির মধ্যে। তো এই জিঙ্ক থেকে ইলেকট্রনগুলো চলে যায় কোথায়, কপারের মধ্যে এসে জমা হয়, আর কপারটা গ্রহণ করে। কপার ধাতু এই ইলেকট্রনগুলো গ্রহণ করে এই পানি থেকে কপারগুলো উপরে চলে আসে। এটাই বলতেছে আর কি। তো বলতেছে পরবর্তীতে যে অপরদিকে ক্যাথোড পাত্রের দ্রবণ থেকে কপার 2+ আয়ন কপার হিসেবে জমা হওয়ার ফলে সমতুল্য পরিমাণ নেগেটিভ আয়ন সালফেট আয়ন মুক্ত হয়। অর্থাৎ একটা বিষয় খেয়াল রাখবা যে আমাদের এই জায়গা থেকে জিঙ্ক যেটা আছে, জিঙ্ক পরমাণুটা আস্তে আস্তে এই তার বেয়ে উপরে চলে আসে, মানে জিঙ্কের ইলেকট্রনগুলো আর কি আস্তে আস্তে উপরে চলে আসে, আর এখানে থাকে সালফেট আয়ন। আর এইখানে কপার সালফেট ঘোরাঘুরি করে। এই কপার সালফেট থেকে কপারগুলো উপরে চলে যায় এখানে, আর সালফেটগুলো ঘোরাঘুরি করে। এটা হচ্ছে বিষয় আর কি। এখন বলতেছে এখানে যে আমাদের কইছিলাম, হ্যাঁ, এ বলতেছে ফলে একদিকে দেখা যায় অ্যানোড পাত্রে জিঙ্কের আয়ন যেটা, সেটা থাকে জিঙ্ক 2+ আয়ন, সেটা অ্যানোডের পাত্রে বেশি দেখা যায়। আর অন্যদিকে ক্যাথোডের পাত্রে নেগেটিভ আয়ন যেটা সালফেট আয়ন, এর আধিক্য ঘটবে। অর্থাৎ বিষয়টা যেটা হবে, আমাদের এইখান থেকে জিঙ্কের ইলেকট্রনগুলো যখন চলে যায়, তখন জিঙ্ক 2+টা আস্তে আস্তে এই পাত্রের মধ্যে জমা হয়। কথাটা খেয়াল রেখো। এই যে তড়িৎদ্বারটা আছে না, এই তড়িৎদ্বারটা হচ্ছে জিঙ্কের তড়িৎদ্বার। এইখান থেকে যখন ইলেকট্রন চলে যাবে, তখন এইখান থেকে জিঙ্ক আর থাকবে না, জিঙ্ক 2+ হয়ে
পাত্রের নিচে মানে এখানে জমা হবে আস্তে আস্তে, কারণ কি ইলেকট্রন চলে গেলে তো জিঙ্ক 2+ উৎপন্ন হয়, ইলেকট্রন চলে গেলে কি উৎপন্ন হয় জিঙ্ক 2+। তো এই পাত্রের মধ্যে দেখা যাবে জিঙ্ক 2+, জিঙ্ক 2+, জিঙ্ক 2+, সব জায়গায় কি জিঙ্ক 2+ পাত্রের মধ্যে জমা হবে, মানে পজিটিভ আয়ন জমা হবে এখানে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, থ্যাংক ইউ। এরপর হচ্ছে কি এখানে আছে কপার 2+, কিন্তু এই কপার 2+ কিন্তু আস্তে আস্তে এই ইলেকট্রনগুলো গ্রহণ করলে কপারে মুক্ত হবে। তো এইখানে দেখা যাবে আমাদের এই যে ইয়াটা আছে সালফেটের পরিমাণ বেড়ে যাবে। এখানে যে বাড়বে পজিটিভ আয়ন, এখানে বাড়বে নেগেটিভ আয়ন, খেয়াল রাখবা। এখানে বাড়বে পজিটিভ আয়ন, এখানে বাড়বে কি নেগেটিভ আয়ন। আচ্ছা, এখন পরবর্তী অবস্থা কি হবে? পরবর্তী অবস্থা দেখা যাবে যে প্রাথমিকভাবে কিছুক্ষণ বিদ্যুৎ চলবে। কি বলছে যে ফলে বিদ্যুৎ চলাচল প্রাথমিক অবস্থায় হলেও কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে। মানে প্রথম দিকে বিদ্যুৎ চলবে, কেন চলবে? কারণ আমাদের এই ইলেকট্রনগুলো যতক্ষণ পর্যন্ত এরকম চলাচল করবে ঠিক ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ চলবে, কিন্তু কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে কেন? এর কারণ হচ্ছে এখানে জিঙ্ক 2+-এর পরিমাণ বেশি, মানে এখানে পজিটিভ চার্জ বেশি হবে, এখানে নেগেটিভ চার্জ বেশি হবে। তো এখানে পজিটিভ নেগেটিভ চার্জের এই যে তারতম্য, সেই তারতম্য থাকার কারণে এখান থেকে ইলেকট্রন আর যাবে না, এখানে আর প্রবেশ করবে না, যার ফলে বিদ্যুৎ উৎপন্ন হবে না পরে। তো এটাকে সমাধান করার জন্য কি করতে হবে? এই জায়গা থেকে একটা তার দিয়ে এই জায়গার মধ্যে ঢুকাইতে হবে, যেটাকে বলে লবণ সেতু। তো লবণ সেতু থাকলে কি হবে? লবণ সেতুর মধ্যে থাকে লবণ, যার মধ্যে থাকে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন। তো এই জায়গার মধ্যে পজিটিভ আয়ন বেশি, তো এই জায়গার মধ্যে কি লাগবে? নেগেটিভ আয়ন লাগবে। আবার এই জায়গার মধ্যে নেগেটিভ আয়ন বেশি, এটাকে ভ্যানিশ করতে কি লাগবে? পজিটিভ আয়ন লাগবে। তো যদি লবণ সেতু ব্যবহার করি তাহলে এই বেশি পজিটিভ আয়নগুলো এই লবণ সেতুর লবণে থাকা নেগেটিভ আয়নগুলো এসে কি করবে? নিউট্রাল করবে বা ভ্যানিশ করবে, ডিসমিস করবে। আবার এখানে যেহেতু নেগেটিভ আয়ন বেশি, এই নেগেটিভ আয়নগুলো কমানোর জন্য লবণ সেতুর লবণ থেকে পজিটিভ আয়নগুলো এসে এখানে নিউট্রাল করবে বা ভ্যানিশ করবে। কথাটা কি বুঝতে পারছো কিনা? এইভাবে ফাইনালি কি হবে? আবার বিদ্যুতের প্রবাহ চলাচল করবে। এরপরে বলতেছে যে যদি উদ্দীপকে তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয় তবে লবণ সেতুর মধ্যে কেসিএল একটা লবণ সেতুর লবণ আর কি, এখানে কে হচ্ছে পজিটিভ আয়ন, সিএল হচ্ছে নেগেটিভ আয়ন। তো অ্যানায়ন ও ক্যাটায়ন করা হয় তবে লবণ সেতুর মধ্যে যে কেসিএল থাকবে সেখানে অ্যানায়ন ও ক্যাটায়ন যথাক্রমে অ্যানোডের অর্ধকোষ ও বিজারণ অর্ধকোষের দিকে ধাবিত হবে। মানে কি একটা যাবে অ্যানোডে, একটা যাবে ক্যাথোডে। ফলে অতিরিক্ত চার্জ ঘনত্বকে প্রশমিত করবে। আমি একটু আগে এটা ব্যাখ্যা দিয়ে বুঝাইছি, এটা তো বইয়ের ভাষা পড়ে নিও। আর লবণ সেতু পাত্রদ্বয়ের আয়নের সমতা বজায় রাখে। যদি লবণ সেতু ব্যবহার করো তাহলে আয়নের যে সমতা বজায় থাকবে। যেহেতু উদ্দীপকের কোষটিতে লবণ সেতু নেই সেহেতু কোষটি হতে অধিক সময় ধরে তড়িৎ শক্তি উৎপাদন করা যাবে না বা তড়িৎ শক্তি উৎপাদন করতে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এটা হচ্ছে মূল ব্যাখ্যা। আমাদের বলছিল যে উদ্দীপক হতে আমরা কি সুন্দর করে এই তড়িৎ প্রবাহটা উৎপাদন করতে পারবো কিনা বা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কিনা? আমি বলবো হ্যাঁ হবে। কেন হবে? কারণ এখানে লবণ সেতু নাই। লবণ সেতু না থাকলে প্রাথমিক অবস্থায় 1 থেকে 2 মিনিট বিদ্যুৎ তৈরি হবে, এরপর সারাদিন আর বিদ্যুৎ তৈরি হবে না। আর লবণ সেতু থাকলে 24 ঘন্টায় বিদ্যুৎ তৈরি হবে। এটা হচ্ছে মূল কথা। এবার আমাকে জানাও উদ্দীপকে যতটুকু বুঝাইছে চিত্র দিয়ে আর এখানে ব্যাখ্যাগুলো যতটুকু আছে মোটামুটি বুঝতে পারছো কিনা যে লবণ সেতু থাকলে কি হয় আর না থাকলে কি হয়? ওভারঅল বুঝতে পারছো সবাই? আচ্ছা, তাবায়েন, তারপর হচ্ছে কি নাদিয়া, শাহিদা, বুঝতে পারছো ব্যাখ্যাগুলো? আমি বুঝায় বলছি, বইয়ের ভাষা পড়ে নিবা আর কি। আচ্ছা, শাহিদা একটু আমাকে জানাও তোমার এখন কিরকম দেখা যাচ্ছে, কেমন শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে এবার আমরা যাই নতুন টপিক, হাইড্রোজেন ফুয়েল সেল। যাদের কাছে আর কি বই আছে হাজারি নাক্সের বইটা বের করতে পারো। আমি বলে দিই কত পেজ, এটা মিলবে না মনে হয় সবার সাথে, তারপর আমি দেখি যতটুকু আছে। এটা আমাদের সর্বশেষ দিকে আর কি, হাইড্রোজেন ফুয়েল সেল। এটার মধ্যে এই অংশটা তোমরা পেয়ে যাবা, দাঁড়াও দেখাচ্ছি। ফুয়েল সেলের এটা হচ্ছে এখানে আমাদের, এটা আমার যে বইটা 613 পৃষ্ঠার মধ্যে আছে, এটা তোমরা দেখতে পারো। আমি দেখাবো আর কি কি পড়তে হবে। মেন তো হচ্ছে আমাদের প্র্যাকটিস। ফুয়েল সেল আসলে একটু তোমাদের ব্যাখ্যা দেয় যে ফুয়েল সেল আসলে কি, একটু দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, একটু সময় দাও। হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। আমি বলি
প্রথমে ফুয়েল সেলের সংজ্ঞাটা পরীক্ষা দিতে হবে। ফুয়েল সেল কাকে বলে? ফুয়েল সেল হলো এক প্রকার গ্যালভানিক সেল। ফুয়েল সেলের বিক্রিয়ক দুইটা থাকে, তো দুইটার মধ্যে একটি হয় জ্বালানি উপাদান বা ফুয়েল, যেটাকে বলে হাইড্রোজেন গ্যাস, অথবা হাইড্রোজেন গ্যাস ছাড়া মিথানল থাকতে পারে। এই কথাগুলো কিন্তু খেয়াল রাখবা, এমসিকিউতে ডাইরেক্ট চলে আসে, সিকিউতে তো লিখতেই হয় যে হাইড্রোজেন ফুয়েল সেল। হাইড্রোজেন ফুয়েল সেল কাকে বলে? তো লিখবা যেই ফুয়েল সেলের মধ্যে হাইড্রোজেন গ্যাস থাকে এবং পাশাপাশি অক্সিজেন গ্যাস থাকে, এর কম্বিনেশনে যেই ফুয়েলটা তৈরি হয় তার নামই হাইড্রোজেন ফুয়েল সেল। ওকে, আচ্ছা, সাইমা জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ। তো একটু খেয়াল রাখো, যেটা বলতেছিলাম একটু ক্যামেরা অফ রাখো। তো আমাদের এই যে ফুয়েল সেল, ওয়ালাইকুম সালাম থেকে জয়েন করছো। আমাদের ফুয়েল সেল দুই রকম হয়, একটা তো হচ্ছে গিয়ে হাইড্রোজেন দিয়ে, আরেকটা হচ্ছে কি মিথানল দিয়ে, মানে অ্যালকোহল দিয়ে তৈরি, খেয়াল রাখবা। আর এক্ষেত্রে রিডক্স বিক্রিয়ায় ফুয়েল বা জ্বালানির রাসায়নিক শক্তি সবসময় বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয়। এটা কিন্তু উল্টা লিখবা না। যদি বলো বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়, তাহলে ভুল, কারা দিবে? কেটে ফেলবে। আমাদের ফুয়েল সেলটা কি হয়, রাসায়নিক বিক্রিয়া ঘটে কোষের মধ্যে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয়। তো এই কথাগুলো মনে রাখবা। আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে এই ফুয়েল সেল তৈরি করতে হাইড্রোকার্বনের মধ্যে যেমন মিথেন, প্রোপেন, বিউটেন এগুলোকে ব্যবহার করা যায় না। এটা এই লাইনটা এমসিকিউর জন্য ডাইরেক্ট মুখস্থ করে ফেলো, পরীক্ষাতে আসতে পারে যে নিচের কোন উপাদানগুলো ফুয়েল সেলে ব্যবহার করা যায় না। মিথেন আছে, প্রোপেন আছে, বিউটেন আছে, এগুলো ব্যবহার করা যাবে না। এ হচ্ছে বিষয়টা। তো ফুয়েল সেল দুই প্রকার, একটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল, আর একটা হচ্ছে এই যে মিথানল ফুয়েল সেল। এই দুইটাই পরীক্ষা আসে। আর এইখানে কি কি পড়তে হবে আমি তোমাকে দেখা দিব, জাস্ট তুমি একটু এতটুকু বুঝছো কিনা যে ফুয়েল সেল কাকে বলে, আর ফুয়েল সেল কত প্রকার, আর ফুয়েল সেলে কোনগুলো ব্যবহার করা যায় না। এই 3টা পয়েন্ট মনে রাখলেই হবে, বাকিটা আমরা ওই উত্তর দেখে ব্যাখ্যা দিয়ে বুঝা দিতে পারবো। এই সারসংক্ষে বুঝতে পারছো ফুয়েল সেল সম্পর্কে? একটু আমাকে জানাও। জি স্যার। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে গিয়ে ফুয়েল সেল সম্পর্কে ধারণা বলি, সেটা হচ্ছে আমাদের এই ফুয়েল সেল ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক। খুবই খেয়াল রাখবা, কারণ এই ফুয়েল সেলের কর্মদক্ষতা প্রায় 99% মুখস্থ রাখবা। আর অপরদিকে আমরা যে ব্যাটারি থেকে যে সেলগুলো পাই, যেমন হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, এই ব্যাটারিগুলো থেকে যে সেলগুলো পাই সেগুলোর ব্যবহারটা খুবই সীমিত হয়, বা সেগুলো আমাদের বেশি টেকসই হয় না। আর ফুয়েল সেল থেকে যেই জ্বালানিটা আমরা পাই, যে সেলটা পাই, সেটা কি হয়, অধিক দীর্ঘমেয়াদী আমাদের কি হয়, সেভ থাকে বা সংরক্ষণ করা যায়। এটা খুবই ইম্পর্টেন্ট কথা, মনে রাখবা। এই হচ্ছে প্রাথমিক ধারণা। এরপর আমাদের আসলে অনেক কিছু আছে এখানে, ফুয়েল সেলের উৎপাদন, বিক্রিয়া টিক্রিয়া, এগুলো আমাদের তেমন কিছু প্রয়োজন নয়। আপাতত আমরা যতটুকু পারবো আমাদের সৃজনশীল লেখার জন্য বিশেষ করে এর ব্যাখ্যাটা লাগবে, যে ফুয়েল সেলের লাভজনকটা কিভাবে কাজ করে, ইটিসি। ওকে, তাহলে চলো আমরা এখন প্র্যাকটিস করি সরাসরি, মানে যতটুকু লাগবে ততটুকু বললাম আর কি, সৃজনশীলের জন্য যতটুকু লাগে, বিশেষ করে গহনঙ্গে আসে। তো এখন আমরা প্রথমত চলে যাই আমাদের প্রথম প্রশ্ন সমাধানের দিকে। তো একটু ওয়েট করো, আমি বে করতেছি। এই প্রশ্নটা আমাদের এসেছে যশোর বোর্ড, একটু ওয়েট, এটা আসে হ্যাঁ যশোর বোর্ড 2017 সালে আসা প্রশ্ন। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমরা একটু উদ্দীপকটা খেয়াল করে দেখবো উত্তর কি চাইছে। তো এখন দেখো উদ্দীপকে লিখছে দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট আর 2 নাম্বারটা হচ্ছে জিঙ্ক প্লাস H2SO4, তারপর হচ্ছে বি একটা গ্যাস আর হচ্ছে জিঙ্ক সালফেট। এখন বলতেছে যে উদ্দীপকের এ ও বি গ্যাস দ্বারা গঠিত কোষটি কিরূপভাবে বিশ্লেষণ করো। এখন কথা হচ্ছে আমাকে তো এ গ্যাসটা কি জানতে হবে, বি গ্যাসটা কি জানতে হবে। এখন তোমরা একটু গেস করো তো যে আমাদের বি গ্যাসটার নাম কি হতে পারে, সবাই বলতে পারো আশা করি। দেখি তো কে বলতে পারো বি গ্যাসটার নাম কি হবে? এনিওয়ান, বি গ্যাসটার নাম কি হবে? তোমরা গেস করতে পারবে, এগুলো পড়ছো 9-10 এর বিক্রিয়া এগুলা। হাইড্রোজেন গ্যাস। এক্সিলেন্ট, ভেরি গুড, হাইড্রোজেন। কারণ কি এটা প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন, জিঙ্ক সালফেটের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে জিঙ্ক সালফেট হয়েছে, তার মানে অবশ্যই বি গ্যাসটা হাইড্রোজেন। বাকিদের কি মনে পড়ে? এটা কিন্তু 9-10 এর বেসিক,
এটা কিন্তু ইন্টার ওঠা লাগে না, 19 এগুলো পড়ছি আমরা, শেষ। আচ্ছা, তার বি গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন। ক্লাসে বাকিরা যারা কথা বলে তোমরা কি বুঝছো? যেমন মারুফ বলে, মারুফ তো বলছো না, যাই হোক, রুদ্র, সাইমা, সুমাইয়া, শাহিদা, তোমরা কি বুঝছো এই বি গ্যাসটা যে আমাদের হাইড্রোজেন গ্যাস? আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে এই গ্যাসটা কি হবে বলো তো? এই গ্যাসটা কি হবে? বি গ্যাস তো হাইড্রোজেন, এই গ্যাস কি হবে? আস্তে আস্তে স্পিক অফ রাখো, ট্রাই করো। এই গ্যাসটা কি হবে? বি গ্যাস তো হাইড্রোজেন বুঝছি, এই গ্যাসটা কি হবে তাহলে? ট্রাই ইট। আচ্ছা, কোনো কিছুকে আগুন দিয়ে দহন করলে কি উৎপন্ন হয় কও? এটা জানা কথা। ডেল মানে আগুন দিয়ে দহন, কার্বন ডাই অক্সাইড না, অক্সিজেন। ভেরি গুড। এটা কিন্তু আমরা অনেকে হয়তো ভুলে গেছি। কোনো কিছুকে দহন করা মানে অক্সিজেন। এই যে ডেল মানে দহন করা, অক্সিজেন গ্যাস। ওকে, তার মানে আমাদের এই গ্যাসটা হচ্ছে অক্সিজেন, বি গ্যাসটা হচ্ছে কি হাইড্রোজেন। এই তো দেখো, তো আমি লিখলাম এ গ্যাসটা হচ্ছে অক্সিজেন, বি গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন, এর খেয়াল রাখতে হবে। কাজী এ ও বি গ্যাস দ্বয় দ্বারা গঠিত কোষটি হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল। ওই যে বই থেকে পড়ছিলাম ফুয়েল সেল দুই প্রকার, অবশ্যই এখানে একটা এখানে একটা অক্সিজেন থাকবেই। প্রথমটা হচ্ছে কি হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, দুই নাম্বারটা হচ্ছে কি ইথানল অক্সিজেন ফুয়েল সেল। ওকে, তো এখন বলতেছি এই যে ফুয়েল সেল, এটার আসলে পরিবেশ বান্ধব কতটুকু, বা এটা কোষটা কেমন সেটা আমাদের আলোচনা করতে বলছে। এখন এর ব্যবহারটা বলবো, এখানে যা লেখা আছে সেভাবে লিখে দিবা। এ সেলের জ্বালানি হিসেবে হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়, যার সংকেত H2O2। তো এই ফুয়েল সেলে সাধারণত নিকেল ধাতুর আস্তরণপূর্ণ গ্রাফাইটকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়। মানে আমরা জানি যে আমাদের তড়িৎদ্বার ব্যবহার করতে হয়। আমাদের যে তড়িৎ রাসায়নিক কোষ সেখানে কিন্তু অ্যানোড ক্যাথোড তড়িৎদ্বারগুলো থাকে। তো মনে রাখবা যে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলের মধ্যে যে তড়িৎদ্বার থাকে সেটা মূলত নিকেলের তৈরি হয়, নিকেল ধাতুর তৈরি তড়িৎদ্বার। সহজ ভাষায় লিখবা যে আমরা জানি হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলের মধ্যে যে তড়িৎদ্বার ব্যবহার করা হয় সেটা হচ্ছে নিকেল ধাতুর তৈরি তড়িৎদ্বার। তুমি যদি এইভাবে লিখতে পারো তাও হবে, মানে তোমার সাজানোর সিস্টেমটা হইলেই হলো, যেমন তুমি সাজাতে পারো। সবাই কি বুঝতেছো আমরা সাজায় লিখবো কিভাবে? মারুফ, তাবায়ের, নাদিয়া, রুদ্র, সাইমা, শাহিদা, বুঝছো? সাজানোর সিস্টেম তোমার কাছে, আমি তোমাকে বুঝা দিলাম। এরপর নেক্সট পরবর্তী বলতেছে এক্ষেত্রে তড়িৎদ্বার দ্বয়কে, দুইটা তড়িৎদ্বারকে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখা হয়। এটা মনে রাখবা, এটা আসবে পরীক্ষায়, এটা দিতে হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এ সেলের জারণ বিক্রিয়ায় শক্তি সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। মানে এ সেলের মধ্যে জারণ হয়, শুধু জারণ, মনে রাখবা জারণ বিক্রিয়ায় কি হয় তড়িৎ শক্তি উৎপন্ন হয়। আর আমরা বলছিলাম না এই ফুয়েল সেলের দক্ষতা কত? প্রায় 99%, এখানে লিখছে 98%, তুমি লিখে দেবা যে এ সেলের তড়িৎ দক্ষতা প্রায় 99%, এবং এটিকে প্রায় 1000 ঘন্টা যাবৎ ব্যবহার করা যায়। এখন দেখো দিন রাতে কত ঘন্টায়? 24 ঘন্টা। 1000 ঘন্টা মানে কত দিন? গুণ তো তোমরা হিসাব করো, 1000-কে 24 দিয়ে ভাগ করো, কত হবে দেখো তো, কতদিন? 41 দিন, মানে অনেক। তুমি যদি এই একটুখানি হাইড্রোজেন অক্সিজেন নিয়ে একটা সেল তৈরি করতে পারো, প্রায় দেখা যায় তোমার 41 দিন ব্যবহার করতে পারবা, অনবরত কন্টিনিউয়াসলি ব্যবহারই করতে পারবা, মানে বিদ্যুৎ তৈরি করতে পারবা। খুবই মানে মারাত্মক বিষয় এটা। এতটুকু বুঝছো কিনা আমাকে জানাও, এই বিবরণগুলো বুঝছো? এগুলো খুব ইজি। ওকে, এবার নেক্সট পরবর্তী অংশগুলো। এটি অত্যন্ত হালকা হওয়ায় যান্ত্রিক সুবিধা বিবেচনা করে এটিকে মহাশূন্যেও ব্যবহার করা যায়। মানে এই যে ফুয়েল সেল এগুলো খুবই হালকা হয়। এই যে আমরা পেন্সিল ব্যাটারি দেখি না, পেন্সিল ব্যাটারি, সেগুলো কি হালকা না? এরকম আর কি হালকা। তো এই সেলের বিদ্যুতের ঘনত্ব অনেক বেশি হওয়ায় কোনো প্রকার অসুবিধা ছাড়াই পৃথক একক সেলগুলোকে সংযুক্ত করে উচ্চ ভোল্টেজ তৈরি করা সম্ভব। আর এই কোষটি নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে ব্যবহার করা যায়। এক্ষেত্রে উৎপন্ন পদার্থ শুধু পানি হওয়ায় তা পরিবেশে কোনরূপ দূষণ ঘটায় না। মানে কি এই সেল দিয়ে যখন বিদ্যুৎ তৈরি করবা
বিদ্যুৎ তৈরি হওয়ার ক্ষেত্রে কিছু আমাদের অতিরিক্ত পদার্থ উৎপন্ন হয়, যেগুলোকে বলা হয় পানি। আমরা দেখি না যে একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কি উৎপন্ন হয়, অতিরিক্ত কিছু কেমিক্যাল উৎপন্ন হয়, যার মধ্যে পানি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, মিথেন আছে, অনেক বিষাক্ত জিনিস আছে। তো যেহেতু আমাদের এই ফুয়েল সেলে অতিরিক্ত পদার্থ হিসেবে পানি উৎপন্ন হয়, পানি কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর না, উপকারী। তো কি বলছে এখানে, যেহেতু এখানে উৎপন্ন পদার্থ শুধু পানি, এটা পরিবেশে কোনো দূষণ ঘটায় না বা ক্ষতি করে না। এই সেলে কোনোরূপ শব্দ দূষণ হয় না, তাপ দূষণ ঘটে না, ফলে এটা আবাসিক এলাকাও স্থাপন করা যায়। সর্বোপরি এই সকল সুবিধাসমূহ বিবেচনা করে বলা যায় এই সেলটা, অর্থাৎ এই হাইড্রোজেন ফুয়েল সেল পরিবেশ বান্ধব ফুয়েল সেল, বা এই কোষটি দ্বারা পরিবেশ বান্ধব ফুয়েল সেল তৈরি করা যায়। সুতরাং উদ্দীপকের এ ও বি গ্যাস দ্বারা গঠিত কোষটি পরিবেশ বান্ধব। ব্যাস হয়ে গেল আমাদের গহন। আমরা যদি এইভাবে লিখে দিই তাহলে 4-এর মধ্যে সর্বোচ্চ হইলে আমরা তো 4 পাবোই, যদি কমায়ও দেয় 1 নাম্বার, 3 তো পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে লেখার নিয়ম, এভাবে লিখতে হবে। এবার বলো আমাকে, বুঝছো কিনা সবাই? সবাই কি পুরো ব্যাখ্যা বুঝছো? তাতেই বলো। আচ্ছা, এটা শেষ। ওকে, এবার পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন কিরকম দাস? হ্যাঁ, তো পরীক্ষা আমাদের এরকম ভাবে প্রশ্ন আসে। শাহিদা বুঝতেছো? তোমাকে জানাও তো। শাহিদা বুঝতে পারতেছো? দেখতে পারতেছো? আচ্ছা, তোমার কি নেট সমস্যা হচ্ছে? আমার কথা শুনতে দেখতে কোনো অসুবিধা হচ্ছে? এরকম কিছু থাকলে বলতে পারো। বেশি কষ্ট হচ্ছে? ওকে ওকে, এবার একটা বিষয় খেয়াল করো, আমাদের পরীক্ষার জন্য কিন্তু চিত্রগুলো মাস্ট। তোমাদের আমি টেকনিক শিখা দিই। আসলে আমাদের পড়ার টেকনিক কি? পড়ার টেকনিক হচ্ছে, দেখো আমরা যখন পড়ি ভেতরে কিছু কিছু চিত্র দেখা যায়। দেখো হাইড্রোজেন ফুয়েল সেলের গঠনের মধ্যে এই চিত্র লেখা আছে, এই চিত্রের মধ্যে লেখা আছে কিন্তু KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, তড়িৎদ্বারগুলো দুইটা দেওয়া আছে আমাদের। তো এই তড়িৎদ্বার কিন্তু নিকেলেরও হয়, আবার অন্যও হয়। নিকেলও ব্যবহার করে মূলত বেশিরভাগ ক্ষেত্রে, যে লেখা আছে নিকেল, প্লাটিনাম, এজি, এগুলো ব্যবহার করা হয় আর কি, ইলেকট্রোড দুইটা। তো নিকেলটা ব্যবহার করছি, তুমি পিটি লিখতে পারো, এজি লিখতে পারো, ইটিসিটিসি, এই তড়িৎদ্বার দুইটা। আর অবশ্যই দ্রবণটা হবে কি, পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। এই চিত্রটাই, এই যে আমরা চিত্র দেখতে পাচ্ছি এখন, এই যে এই চিত্রটাই হুবহু পরীক্ষার মধ্যে আসে, যেখানে বাম দিকে হাইড্রোজেন, এদিকে পানি, এদিকে অক্সিজেন। দেখো মানে চিত্র যে কতটা ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য তুমি দেখতে পাচ্ছ, ডাইরেক্ট চলে আসে। নিয়াসপুর 17 সালে আসা প্রশ্ন, সেই চিত্রটাই আসছে। মাঝখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, দুটা তড়িৎদ্বার, হাইড্রোজেন, পানি, অক্সিজেন, এটা বাল্ব শেষ। এখন তোমাকে প্রশ্নে কি বলছে, যে উদ্দীপকে উল্লিখিত কোষটি যদিও পরিবেশ বান্ধব, তবুও এটি কি লাভজনক হবে? তোমার উত্তরে বিবেচনা করো। এখন তুমি তো চিত্র দেখা বুঝলাছ না এটা কি চিত্র। এটা কি আমাদের তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষক কোষ, ব্যাটারি, ফুয়েল সেল, কি এটা? এই জন্য তোমাদেরকে বলি, রসায়নের মধ্যে যত চিত্র আছে, চিত্রগুলো ভালো করে দেখা যাবা। কোন চিত্র থেকে কোন জায়গা কাজে লাগে তো বলা যায় না, এই জন্য দেখবা যে চিত্র থেকেই সরাসরি প্রশ্ন চলে আসবে, এটা হচ্ছে একটা প্রমাণ। অবশ্যই আমাদের এখন থেকে চিত্রগুলো ভালো করে জানতে হবে, কোন টপিকের কোন চিত্র থাকে। সরাসরি কিন্তু চিত্র থেকে প্রশ্ন আসছে। এবার আমাকে জানাও ব্যাপারটা বুঝছো কিনা সবাই, তাড়াতাড়ি বলো, সময় কম তোমাদের। আচ্ছা, এবার আমরা যাই, আমরা লিখবো কিভাবে। এটা গহন অঙ্কটা একটু কঠিন, চ্যালেঞ্জিং, এটা আমি দেখবো পরবর্তী একটা ক্লাসে। হ্যাঁ, আমরা এখন গহন অঙ্ক নিয়ে আলোচনা করতেছি। দেখো খেয়াল করো, উদ্দীপকের কোষটি হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল। কোষটি পরিবেশ বান্ধব এবং লাভজনক হবে, নিচে তা ব্যাখ্যা করা হলো। হাইড্রোজেন ফুয়েল সেলে বিদ্যুৎ উৎপাদন অধিকতর নিরাপদ ও লাভজনক। খুবই সহজ, এটা আমরা জানি, এটা আগেই পড়ছি। সাধারণত জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে, যেখানে কর্মদক্ষতা মাত্র 20%, জীবাশ্ম জ্বালানি কি, মাটি থেকে বিদ্যুৎ তৈরি করা হয় যে জ্বালানি দিয়ে, জীবাশ্ম জ্বালানি। তো সেখানে কি হয় জানো, মাত্র 20% হয় কর্মদক্ষতা। সেখানে হাইড্রোজেন ফুয়েল এর কর্মদক্ষতা কত, 80 থেকে 99% পর্যন্ত হয়ে থাকে। ফলে জ্বালানির সাশ্রয় হয়। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে হাইড্রোজেনের ব্যবহার যথোপযুক্ত হলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা অনেকটাই কমে যাবে। বিদ্যুতের জন্য জ্বালানির তেলের আমদানি ও পরিবহন সমস্যা দূর হবে। এই তোমরা কি জানো, বিদ্যুৎ তৈরি করতে কয়লা লাগে? এই কয়লা কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না। তোমরা কি জানো বাংলাদেশে কয়লার খনি নাই, যে কয়লা দিয়ে বিদ্যুৎ তৈরি করে? এটা কি জানো তোমরা? তো আমাদের সৌদি আরবে মনে হয় আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌদি আরবে আছে বা অন্যান্য কান্ট্রিতে আছে।
আমার দেশে না, আমার দেশে যদি বিদ্যুতের কয়লার খনি থাকতো তাই বিদ্যুতের এত লোডশেডিং হইতো না আর এত চাহিদা হইতো না, বুঝছো? এই জন্য আর কি। তো এই কয়লা প্রচুর টাকা দাম, এই কয়লা আনতে অনেক টাকা খরচ করতে হয়, আমদানি করতে, পরিবহন করতে। তো যদি আমরা যদি হাইড্রোজেনের মাধ্যমে এই বিদ্যুৎ তৈরি করতে পারি তাহলে এত কষ্ট করে আমাদের কয়লা কিনতে হয় না। হাইড্রোজেন গ্যাস তৈরি করা কোনো ব্যাপারই না, যে কোনো জায়গায় তৈরি করা যায়, এটা পরিবেশ বান্ধব গ্যাস। কেননা হাইড্রোজেন উৎপাদন যে কোনো প্রত্যন্ত অঞ্চলে সম্ভব, মানে এটা সহজ, হাইড্রোজেন উৎপন্ন করা যায় খুব ইজিলি। ভবিষ্যতে পানির বিদ্যুৎ বিশ্লেষণের মাধ্যমে হাইড্রোজেন উৎপাদন সাশ্রয়ী হলে জ্বালানি কোষের ব্যবহারের সার্বজনীনতা আসবে। মানে ভবিষ্যতে যদি পানি থেকে হাইড্রোজেনটা তৈরি করতে পারি তাহলে আমাদের এটা খুবই ইজি হবে। সোলার প্যানেলে ব্যবহার করে সহজেই হাইড্রোজেন গ্যাস উৎপাদন করা যাবে। জীবাশ্ম জ্বালানির দহনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যা গ্রিন হাউস গ্যাসের প্রধান দায়ী। আমি যদি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে যে বিদ্যুৎ তৈরি করি, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড কিন্তু ক্ষতিকর, বিষ, কারণ গ্রিন হাউস গ্যাস এরা সৃষ্টি করে। আর এই গ্যাসের উৎপাদন যদি আমি কমাতে না পারি ভবিষ্যতে পৃথিবীর জন্য হুমকি হবে। তো এই জীবাশ্ম জ্বালানির পরিবর্তে হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করা অনেক ভালো, কারণ হাইড্রোজেন ফুয়েল সেলের কর্মদক্ষতা অনেক বেশি এবং একদিকে জ্বালানির সাশ্রয় হয়, অন্যদিকে কী হয়, পরিবেশ দূষণ থেকে রোধ করা সম্ভব বা দূষণের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই বলা যায় উদ্দীপকের কোষটিও যদিও পরিবেশ বান্ধব তবুও লাভজনক, দুই দিকে এটা সঠিক। এবার আমাকে জানাও ক্লাসে যারা উপস্থিত, মারুফ, তাবাই, নাদিয়া, রুদ্র, শাহিদা, পুরো ব্যাখ্যা বুঝছো কিনা, কীভাবে লিখতে হবে। ঘুরে ফিরে একই কথা, জাস্ট সহজভাবে লিখবা, তেলি হবে। বুঝতে পেরেছ? এই হচ্ছে আমাদের আলোচনা। তো আমাদের আরেকটা প্রশ্ন ছিল, এটা আমি তোমাদের বলে দিই, এই প্রশ্নটা তোমরাই পারবা, জাস্ট একই টাইপের প্রশ্ন, আমি একটু দেখাচ্ছি প্রশ্নটা কি। তবে এটা একটু আর কি ব্যাখ্যামূলক প্রশ্ন। এটা হচ্ছে ঢাকা বোর্ড 19-এ আসা প্রশ্ন। তো সময় স্বল্পতার জন্য আমি আর পারলাম না আজকে, আবার ক্লাসটা বেশিক্ষণ লং করতে পারতেছি না, ক্লাস রেকর্ড সেভ করতে হবে। হ্যাঁ, আজকে আমরা এখানেই ক্লাস রাখবো, ডোন্ট মাইন্ড। এমসিএ ক্লাস হওয়ার কথা ছিল, আজকে নিতে পারলাম না, নেক্সট ক্লাস থেকে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ, খুশি হলাম। এই মাসটাই কষ্ট করে ক্লাস করো যতটুকু সম্ভব, জানি প্রেশারের মধ্যে আসো, টেস্ট এক্সাম, তারপরে পড়ার সমস্যাগুলো আমাকে দাও, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর যতটুকু পারি ক্লাস নিচ্ছি, ক্লাসে জয়েন করার চেষ্টা করো। এরপর এই জানুয়ারি মাসে আমাদের ক্লাস অফ থাকবে টেস্ট এক্সামের জন্য। এরপর থেকে আলাদা নামে আবার শুরু করব ফাইনাল, তোমাদের 3 মাসের প্রোগ্রাম। এরপর এইচএসসি পর্যন্তই তোমাদের তো নিয়ে সর্ব দেখতেছি, এরপরে আলাদা করে তোমরা বড় হয়ে যাবা। ওকে, তো এই হচ্ছে আজকের মতো ক্লাস। আমাকে জানাও কারো কোনো প্রশ্ন আছে কিনা, এনিওয়ান? থ্যাংক ইউ সো মাচ। তো হ্যাঁ, এভাবে নিয়মিত ক্লাস করো, খুশি হলাম। আর যত সাপোর্ট লাগে আমাকে বললো, আমি অবশ্যই হেল্প করবো। আল্লাহ হাফিজ।